আমি বান্টি। সেই সন্ধ্যায় আমি আর রাজু ভাইয়া আমাদের মদের দোকানে বসে কথা বলছিলাম। জানি না আজকাল কি হচ্ছে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ ভাইয়া, গত মাসেই 4 জন নিখোঁজ হয়ে গেছে, তাও আবার নিজের বাড়ি থেকে। আমি তোকে বলছি বান্টি, গ্রামে কিছু একটা অদ্ভুত করছে। আমরা দুজনে কথা বলছিলাম, ঠিক তখনই চিন্টু দৌড়ে আমাদের দোকানে এলো। রাজু ভাইয়া, রাজু ভাইয়া। আরে চিন্টু, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? মদ চাই নাকি? না ভাইয়া, ওই বাড়ি বাবা 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 হাত ওই ওই কি বলছিস তুই? ভাইয়া, ওই বাবা। আরে কি হয়েছে পরিষ্কার করে বল, বাবার কি হয়েছে? আপনি আপনি কিছু একটা করুন না ভাইয়া। তুই শান্ত হ, আমার সঙ্গে চল। এরপর রাজু ভাইয়া চিন্টুকে স্টোররুমে নিয়ে গেল। আর আমি সেখানে বসে ভাবতে লাগলাম যে চিন্টু এত ভয় কেন পেয়েছে, আর রাজু ভাইয়া ওর সাথে একা একা কি কথা বলছে। প্রায় 10 মিনিট পর ওরা দুজন স্টোররুম থেকে ফিরে এলো। স্টোররুম থেকে ফেরার পর ভাইয়াকে চিন্তিত দেখাচ্ছিল, তাই আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাজু ভাইয়া, আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে? চিন্তার কারণ হলো এটা, ভালো করে দেখ এই নোটটা। এটা এটা কি? এই গাছের মতো সবুজ কি গজিয়েছে এর উপর? পাগল হয়ে গেছিস নাকি? এই নোটটা ভুলেও হাত দিবি না। যদি এই বাচ্চার কথায় 1% সত্যি থাকে, তাহলে খুব বড় গড়বড় হতে চলছে। চিন্টু, আমি এই নোটটা কাউন্টারে রাখছি, এটা ছবি না। আর যতক্ষণ আমরা ফিরে না আসবো দোকানেই থাকবি। জি ভাইয়া। এমন কি হয়েছে ভাইয়া, সব ঠিক আছে তো? সব বুঝাচ্ছি, কিন্তু এখন আমাদের যেতে হবে। রাজু ভাইয়া ড্রয়ার থেকে একটি বন্দুক বের করে পকেটে রাখে। বন্দুক? ভাই বন্দুক কেন? তুই চল, আমি তোকে সব বোঝাচ্ছি। এরপর আমরা দুজনে চিন্টুর বাড়িতে পৌঁছালাম। বাড়িটা দেখতে খুব অদ্ভুত লাগছিল। দেয়ালগুলোতে এত শ্যাওলা জমছিল যে মনে হচ্ছিল বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। বাড়িটাকে এই অবস্থায় দেখে আমার একটু অদ্ভুত লাগছিল, তাই আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, চিন্টুর বাড়ির এই অবস্থা কেন, আর আমরা এখানে কেন এসেছি? আমি তোকে পুরো ব্যাপারটা বলে দেব, কিন্তু তারপর তোকে আমার একটা কথা মানতে হবে। কোন কথা? সেটা আমি তোকে পরে বলবো, কিন্তু আগে কথা দে, তুই আমার কথা মানবি? ঠিক আছে ভাইয়া, মানবো। তাহলে শোন, তুই তো জানিস যে চিন্টুর বাবা আগে নিজেই মদ নিয়ে আসতো, কিন্তু 3 মাস ধরে ওর দোকানে আসা বন্ধ করে দিয়েছে আর নিজের ছেলেকে মদ আনার জন্য পাঠাতে শুরু করেছে। তো চিন্টু যখন দোকানে এলো, তখন ও আমার গত 3 মাসের পুরো ঘটনাটা বলল। ও বলল যে গত 3 মাস ধরে ওর প্রায় স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে যেত, কারণ ও স্কুলের পর টিউশন ক্লাস করে বাড়ি ফিরত, কিন্তু রোজ সন্ধ্যায় একই দৃশ্য দেখত। ওর বাড়িতে কখনো আলো জ্বলতো না, আর ওর বাবাও কম্বল মুড়িয়ে দিয়ে টিভি দেখতে থাকতো। যদিও কখনো চিন্টুর লাইট জ্বালানোর কথা বলতো, তাহলে ওর বাবা ওর উপর চিৎকার করতো, না, লাইট জ্বালাবি না, একদম না। আরে, ওই টেবিলের উপর টাকা রাখা আছে, যা আমার জন্য মদ নিয়ে আয়, যা। তো চিন্টুর রোজ নিজের বাবার জন্য মদ নিয়ে আসতো, আর ওর বাবা শুধু মদ খেতে খেতে টিভি দেখতো। কিছুদিন তো এইভাবেই চললো, কিন্তু ধীরে ধীরে চিন্টুর নিজের বাড়ির কিছু পরিবর্তন দেখতে পেল। ঘরের মধ্যে আগের থেকে আরও কম আলো আসতো। ভালো করে দেখার পর যে ওর বাবা সমস্ত জানালা আর ভেন্টিলেটর কালো কাপড় লাগিয়ে দিয়েছে, যাতে করে আলো না আসে। মনে হচ্ছিল যেন ওর বাবা আলোর প্রকৃতি ঘৃণা জন্মেছে। চিন্টু এসব কিছু বুঝতে পারছিল না, কিন্তু ওর এই ব্যাপারগুলো অদ্ভুত লাগছিল। কিন্তু আজ যা হলো, তাদের চিন্টু পুরোপুরি বুঝে গেল যে ওর বাবা সাথে খুব বড় কোনো গড়বড় হচ্ছে। আজ কি হয়েছে? টিউশন বাতিল হওয়ার কারণে আজ চিন্টুর তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। বাড়ি পৌঁছানোর পর ওর ঘরে সেরকম অন্ধকার দেখলো, কিন্তু আজ বাবা টিভিতে দেখছিল না। ও ভাবলো লাইট জ্বালিয়ে ঘরে পড়াশোনা করবে, কিন্তু যেই চিন্টু ঘরে লাইট জ্বালালো, ওর বাবা রেগে গিয়ে চিন্টুকে লাইট বন্ধ করার জন্য জোর করতে লাগলো। লাইট বন্ধ কর, বন্ধ কর লাইট।
আর যখন ও নিজের হাতে কম্বলের বাইরে বের করলো, তখন চিন্টু এমন কিছু দেখলো যা দেখে তার চোখ উপরে উঠে গেল। ওর পুরো হাতটা যেন একটা গাছের ডালের মতো ছিল, যার উপর অনেক দিন ধরে শ্যাওলা জমে আছে। বললাম না লাইট অফ কর, নইলে একবারও যদি তোকে ছুঁয়ে ফেলি তাহলে তুইও সারা জীবনের জন্য আমার মতো হয়ে যাবি। এরপর চিন্টু ভয় পেয়ে ঘরের লাইট অফ করে দিল। তখনই ওর বাবা বলল, টেবিলের উপর রাখা আছে, যা মদ নিয়ে আয়। চিন্টু তখনও বুঝতে পারছিল না যে ও ও নিজের চোখে কী দেখছে। কিন্তু তখনই ওর আরেকটা ধাক্কা লাগলো। যে নোটের দিকে তাকালো, ওর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেই নোটের উপরও গাছপালা গজাতে শুরু করেছিল। মনে হয়েছিল যেন সেই শ্যাওলা ওর পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। তো এরপরেও দৌড়ে আমাদের দোকানে চলে এলো। ভাইয়া, চিন্টুর বাবাকে হয়েছেটা কি? জানি না, দেখতে হবে। কিন্তু তার আগে আমার কথা মন দিয়ে শোন। হ্যাঁ, যে আমরা উপরে যাব আর দরজা খুলবে, যদি তুই ভেতরে তেমন কিছু দেখিস যা মানুষের মতো নয়, তাহলে সঙ্গে সঙ্গে দোকানে পালিয়ে যাবি। আরে ভাইয়া, কিন্তু এখন তর্ক করার সময় নাই বান্টি, যা বলছি তাই কর। আরে ভাইয়া, কিন্তু আপনার কিছু হয়ে গেলে? আরে সেই জন্যই তো তোকে পালাতে বলছি, অন্তত তুই তো লোকদের এই ব্যাপারে জানাতে পারবি। কিন্তু ভাইয়া বান্টি, এখন আমাদের যাওয়ার উচিত। এরপর আমরা দুজনে সিঁড়ি বেয়ে বাড়ির দরজার কাছে পৌঁছালাম, যেখানে ভাইয়া বন্দুকটা হাতে ধরে রেখেছিল। সেখানে ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তখনই ভাইয়া ডাকতে শুরু করলো, মনোজ, মনোজ। ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। মনোজ, মনোজ। এই কে রে? আমি রাজু। তুই এখানে কেন এসেছিস? আর ওই চিন্টু কোথায়? ওর একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আমি তোর মদ নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিক আছে, এখানে টেবিলের উপর রেখে চলে যা। টাকা পেয়েছিস তো? হ্যাঁ, টাকা তো পেয়েছি, কিন্তু আমি ভেতরে আসতে পারবো না। এক কাজ কর, তুই বাইরে এসে নিয়ে যা। আমি বাইরে টাইরে যাচ্ছি না। তোর যদি ভেতরে রেখে যেতে হয় রেখে যা, নইলে যা। না না, এইভাবে কি করে ফেলে যাব? তুই টাকা দিয়েছিস, নিয়ে নে তোর মদ। হ্যাঁ ঠিক আছে, আসছি। এরপর আমি আর রাজু ভাইয়া ওর আসার অপেক্ষা করতে লাগলাম। ওর পায়ের আওয়াজ ধীরে ধীরে দরজার কাছে আসছিল, আর দরজা খুলতে আমি যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। আর আমি কিছুই না ভেবে সেখান থেকে পালিয়ে গেলাম। কিছুটা দৌড়ে দৌড়ে যাওয়ার পর যখন আমি থামলাম, তখন আমার আবার সেই দৃশ্যটা মনে পড়লো যা আমি দরজা খোলার পর দেখেছিলাম। আমাদের সামনে যে দাঁড়িয়ে ছিল সে মনোজ তো মানুষ ছিল না, কারণ ওর পুরো শরীরটা যেন একটা গাছের মতো ছিল। এমন একটা গাছ যার উপর বহু বছর ধরে শ্যাওলা জমে আছে। কিন্তু এর থেকে ভয়ঙ্কর ছিল ওর মাথাটা। ওর মাথাটা পুরোপুরি সবুজ হয়ে গিয়েছিল, আর চোখগুলো কালো। শুধু তাই নয়, ওর ঘাড় থেকে আরেকটা মাথাও বেরোচ্ছিল। মনে হচ্ছিল ওর শরীরের প্রত্যেকটা অংশ গাছের মতো বাড়ছে। আমি এইসব মনে করেছিলাম। তখনই আমি গুলির আওয়াজ শুনতে পেলাম। সেই গুলির আওয়াজ শুনেই আমি দৌড়ে দোকানে চলে এলাম আর নিজের দোকানে ভেতরে লুকিয়ে ফেললাম। তখনই চিন্টু বলল, ভাইয়া কি হয়েছে? আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? আর ওই রাজু ভাইয়া কোথায়? আসছে হয়তো, তুই এখানে বসে থাক। কিন্তু ও আপনার সঙ্গে কেন এলো না? চুপ কর, চুপ কর। দরজায় টোকা দেওয়ার শব্দ। ভাইয়া, রাজু ভাইয়া নাকি? দরজা খুলবো? চুপ চুপ। চিন্টু, তুই ভেতরে আসছিস তাই না? দে আমার মতটা দে।